নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিজয়রত্ন মজুমদারের লেখা তস্মিন তুষ্টে। নটবরবাবু ফিলিপ জোন্স অ্যান্ড কোম্পানির আপিসের বড়বাবু। অসীম প্রতাপ, ভীষণ প্রতিপত্তি। সাহেব একেবারে তাঁর মুঠোর মধ্যে। বড়বাবু যা বলেন তাই হয়, যাকে রাখেন সেই থাকে। তিনি বিরূপ হলে ফিলিপ জোন্সের অন্ন তার উঠে যায়। বড়বাবুর বয়স বেশি নয়, বড়জোর ৪৫-৪৬ হবে। বেশ মোটাসোটা দেহখানি, মাথায় কাঁচা পাকা চুলের বেশ শোভা, গোঁপদাড়ি কামানো। তাতে বয়সের চেয়ে তাকে কম দেখায়। বিপত্নিক হয়ে নটবরবাবু একটি যুগ শুদ্ধাচারে ও শুদ্ধান্তকরণে স্বর্গগতা পত্নীর ধ্যান করেছিলেন। সম্প্রতি বছরখানেক হল ধ্যান ভঙ্গ হয়েছে। নটবরবাবু এক বিগত বৈভব সম্ভ্রান্ত বনিয়াদি ঘরের একটি বড়সড় কন্যার কুমারিত্ব লোপ করে অঙ্কশায়িনী করেছেন। এরূপ করবার ইচ্ছা তাঁর আদৌ ছিল না। নিতান্ত নিরুপায় হয়েই তাঁকে দ্বিতীয়বার টোপর ধারণ করতে হয়েছিল। আহা, সংসারে তাঁর আপনার বলতে যে কেউই ছিল না। 12 বছর বড় কষ্টেই কাটিয়েছিলেন। সেদিন বরষা ঝড়ো ঝড়ে বড়বাবু ছাতাটি মাথায় দিয়ে প্যান্টলুনের পা দুটি জানুর ওপর তুলে কাদায় চপচপ করতে করতে বাড়ি ফিরে এলেন। পেয়ালা 2 গরম চা ও আনুষঙ্গিক যা হোক কিছু গরম গলাধ্যকরণ করে শরীরটা তাতিয়ে নিয়ে বড়বাবু বাইরের ঘরে জুতো ও কর্দমাক্ত প্যান্টুলুন কোট পরিত্যাগ করে দ্বিতলে উঠলেন। বড়বাবুর নবড়া পত্নী ঘরের মধ্যে বসে একখানি মাসিক পত্রিকার ছবি দেখছিলেন, অথবা পড়ছিলেন, ঠিক বলতে পারি না। আর নয়নে একবার বড়বাবুকে দেখে নিয়ে পত্রিকাতেই মনোনিবেশ করলেন। শরীরটা তাতিয়ে নেবার যে উষ্ণ প্রস্তাবটি মুখস্থ করতে করতে বড়বাবু দ্বিতলে উঠেছিলেন, রুষ্টনেত্র পণ্ডিত মশায়ের সম্মুখীন হওয়া মাত্র নিরীহ শিশু যেমন নিঃশেষে পাঠ ভুলে যায়, তিনিও তদ্রূপ বিস্মৃত হলেন। অভিজ্ঞতাটা 1 বছরের মাত্র হলেও নটবরবাবু বুঝলেন আজ বরাতটা নিতান্তই মন্দ। বাইরে তখনও আকাশ থেকে বৃষ্টি ঝরছিল। নটবর স্ত্রীর পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ওটা কি পড়ছো গো? তাঁর পত্নীর নাম বিমল প্রভা। বিমল কথাটার মধ্যে কথঞ্চিত পৌরুষভাব মিশ্রিত থাকায় নটবরবাবু প্রভা নামটি পছন্দ করে নিয়েছিলেন। সুতরাং আমরাও সেই নামেই অভিহিত করতে বাধ্য। প্রভা বললেন, একখানা কাগজ। বলে তিনি কাগজখানি মুড়ে বক্র কটাক্ষে জিজ্ঞাসা করলেন, আমার পিস্তুত ভাই সরোজদা পরশু তোমার আপিসে গেছিল? নটবর বললেন, হ্যাঁ গেছিল। একটা চাকরি তো খালি ছিল, তাকে দিলে কি তোমার মহাভারত নর্দমায় পড়ে যেত? বড়বাবুর যুক্তি ছিল বলবার যে আপিসে আত্মীয় কুটুম্বদের কর্ম দিতে নেই, তাতে শৃঙ্খলার হানি ঘটে থাকে। কিন্তু রুষ্ট পণ্ডিতমশাই ও নিরীহ ছাত্রের অবস্থাটা সেখানেও বিদ্যমান। যুক্তি ভুলে বললেন, আমাদের আপিসে নিয়ম আছে, ম্যাট্রিকুলেশন পাস না হলে লোক নেওয়া হবে না। প্রভা জিজ্ঞাসা করলেন, ম্যাট্রিকুলেশন কি, এন্ট্রান্স? বড়বাবু বললেন, তাই। সরোজদা এন্ট্রান্স পাস করেনি কে তোমায় বললে? সে তো এফএ পর্যন্ত পড়েছে। আপিসের দোর্দণ্ড প্রতাপ বড়বাবু গৃহে চোরেরও অধম, মুখ দিয়ে কথা সরল না। প্রভা রোষগম্ভীর ও দুঃখম্লান কণ্ঠে বললেন, তুমি তার কাগজপত্রগুলো দেখতে সময় পাওনি বুঝি? প্রভার অনুমানটা কিন্তু মিথ্যা নয়, তবে তা কবুল করাও শক্ত। প্রভা বললেন, তা দেখবে কেন? তার একটি চাকরি হলে যে আমার বাপ মায়ের উপকার হয় কি না, তা কি তুমি করতে পারো? আমার বাবা বুড়ো মানুষ, ওই সামান্য রোজগার, তাতে সরোজদাদের 3 ভাইকে পুষতে হয়। তারা কিছু কিছু আনতে পারলে বাবারই কাঁধটা একটু হালকা হতো। তুমি আবার ততখানি উপকার করবে? 1 বছরের ওপর বিয়ে হয়েছে, কখনো একটা মুখের কথায় তাদের খবর নিয়েছ?
অথচ আমার বাপ মা কত আশা করেই না দোজবরে বুড়ো বরে কন্যাদান করেছিলেন। বলতে বলতে শ্রীমতী বিমলপ্রভার গলাটা ধরে এলো এবং চক্ষু তারকার পেছনে জল টলটল করতে লাগল। অন্যের অদৃশ্য স্থানে সে জলরাশি অবস্থিত থাকলেও দোজবরে ও বুড়ো বরের চোখে তা অতি সহজেই ধরা পড়ল। দোজবরে বরের মনটি ক্ষুণ্ণ ও বৃদ্ধ হৃদয় শঙ্কিত হয়ে উঠল। কৃতকর্মের অনুশোচনায় প্রাণ পুড়তে লাগল। বললেন, তোমার সরোজদা বুঝি শ্বশুরমশাইয়ের গলগ্রহ? প্রভা কথা বললেন না। কতক্ষণে তারকার পশ্চাৎনিহিত চোখের জলটা সামনে এসে পড়ে তারই প্রতীক্ষা করতে লাগলেন। নটবর বললেন, সরোজকে কাল আপিসে যেতে বলো, কাজটি আজও খালি আছে। প্রভা যে এতেও সন্তুষ্ট হলেন না তা দোজবরে ও বৃদ্ধ বরের অজ্ঞাত রইল না। নটবর তাই বললেন, আরে আর তো কেউ কখনো আমার কাছে আসেনি, এলে কি আর সত্যি কিছু করে দিতে পারতুম না? প্রভা বললেন, কোন সাহসে যাবে বলো? তুমি যে আমার বাপ মায়ের জামাই তা কোনোদিন বুঝতে দিয়েছ? কখনো সে বাড়ির পথ মারিয়েছ? কোন সাহসে, কোন মুখে লোক যাবে? বাবা তো প্রায় দুঃখ করে বলেন, কত সাধের বড় জামাইটি আমার, সময়ে অসময়ে কত উপকার পাবো ভেবেছিলুম। এমনই বরাত যে জামাই একদিন চোখের দেখা দেখে যান না। মা মুখে কিছু বলেন না বটে, তবে তার চোখ দিয়ে জল পড়ছেই। দ্বিতীয় পক্ষের জননীর অশ্রুর সংবাদে নটবরবাবু দুঃখে ভেঙে পড়লেন এবং প্রভার চক্ষুতারকার পেছন থেকে যে বাড়িরাশি বহু সাধ্য সাধনাতেও অগ্রগমনে বিরত ছিল তাই এখন নিঃসংকোচে বেরিয়ে এলো। প্রভা বস্ত্রাঞ্চলে মুখ মুছতে মুছতে বললেন, আমাদের বীর গোষ্ঠী সবাই মাকে ঠাট্টা করে, বলে কই গো, জামাই যে শ্বশুরবাড়ির নামও করে না। মা আর কি জবাব দেবেন? জবাব দেবার আছেই বাকি। অশ্রুর বেগ প্রবল হল। প্রভা ঘন ঘন চোখ মুছতে লাগলেন। নটবর বললেন, পরশু রবিবার, পরশুই যাব। বড় অন্যায় হয়ে গেছে, কি জানো, বড় ভুলও মানুষ। আর তুমি যদি একবার মনে করিয়ে দিতে। অমন অধর্মের কথা বলো না। আমি প্রথম আচ্ছা, এই রবিবার থেকে তুমি দেখো, ফি রবিবার আর ছুটির দিনে আমি যাই কি না। ওই সরোজকে খবর দেওয়ার কি হবে? সে কাল আসবে বলে গেছে। আচ্ছা, এলেই পাঠিয়ে দিও, বুঝলে? বলে নটবর পত্নীর পাশে পড়ে থাকা পত্রিকাখানি তুলে নিলেন। শ্বশুরবাড়ির গোষ্ঠীটা যে এত বৃহৎ আর তাতে এত বেকার ব্যক্তিও ছিল, নটবর সুদূর কল্পনাতেও তা জানতেন না। নিয়মিত কয়েকটা রবিবারে পদার্পণ করেই তা বুঝলেন। প্রতি রবিবারেই তাঁর শাশুড়ির জলখাবারের থালার সঙ্গে সঙ্গে একখানি দুখানি করে আবেদনপত্র তাঁর হস্তগত হতে লাগল। আবেদনপত্রের রচয়িতারা ক্বচিৎ তাঁর সম্মুখীন হতো, তবে তাদের স্বরসন্ধান যে অব্যর্থ তা না বললেও বোধহয় চলতে পারে। শ্বশ্রুমাতার আশীর্বচন ও অশ্রু তাদের হয়ে যে কার্য করত, তারা বাবা তারকনাথের মাথায় ফুল চড়িয়েও ততটা করতে পারত কিনা সন্দেহ। ফিলিপ জোন্স অ্যান্ড কোম্পানির আপিসে একটা আতঙ্কময় বায়ু প্রবাহিত হচ্ছিল। বাবুরা দুর্গা নাম স্মরণ করে আপিসে আগেও ঢুকেছেন, তবে এখন সেই একবার মাত্র সে নাম স্মরণ করে নিশ্চিন্ত থাকতে পারেন না। প্রতি ঘণ্টাতেই একবার দুবার মার কানে তাঁদের আকুল আহ্বান পৌঁছচ্ছে। মা দুর্গা খুব দূরে থাকেন এ জেনেই বোধহয় বাবুরা উচ্চকণ্ঠেই আজকাল ডাকাডাকি করছেন। পুরাতন অনেকগুলি কর্মচারীকে সসম্মানে বিদায় দেওয়া হয়েছে। মা দুর্গা তাদের জন্য কিছুই করতে পারেননি বা করেননি, কথা একই। বিদায়কালে বাবুরা মনে মনে এ স্বীকার করতে বাধ্য হয়েছেন যে একালে দশভুজা দেবী দুর্গার অপেক্ষা দুহাত দুপায়ের মানুষ বড়বাবু অধিক শক্তির অধিকারী। গ্রাম বা শহরের আশেপাশের বাড়িতে মারি মড়ক উপস্থিত হলে অন্য লোকের মানসিক অবস্থায় যে গতিপ্রাপ্ত হয়, ফিলিপ জোন্স আপিসের বাবুদেরও মনের অবস্থা সেই গতিপ্রাপ্ত হয়েছে। এখন যে দিনটি কাটে সেই দিনটি ভালো, অবস্থা এইরূপ। নটবরবাবুর শ্বশুরবাড়ির এক ক্ষণজন্মা আদি পুরুষ ভারতের নবাবী রাজত্বের শেষ আমলে স্বীয় বুদ্ধি ও বিশেষ কোনো বিদ্যার বলে বহু জমিদারি এবং সম্মানজনক রাজা খেতাব প্রাপ্ত হয়েছিলেন। আজও এতকাল পরেও
সেই বংশের বৃদ্ধ, যুবক ও বালকগণ কুমার আখ্যাধারী। সুতরাং নিতান্ত নির্বুদ্ধি লোকেও এ সহজেই বুঝতে পারবেন যে ভাগ্য বিপর্যয়ে আদি পুরুষের বিদ্যাবুদ্ধিলব্ধ জমিদারি অন্যের করকবলিত এবং সমুদায় অর্থ পক্ষভেদ হওয়ায় অন্যত্র উড্ডীন হয়ে গেলেও তাঁদের আভিজাত্য গর্বের লাঘব কিছুমাত্র হয়নি। তাঁরা ফিলিপ জোন্স কোম্পানির ঊর্ধ্বতন বহু পুরুষের মুখোজ্জ্বল করে কোম্পানির অর্থ পকেটস্থ করলেও কেরানির গাধা খাটুনি খাটতে ও ধুলো মেখে ফাইল ঝাড়তে প্রস্তুত ছিলেন না। তাঁদের শার্টের কাপ উজ্জ্বল থাকতে থাকতেই ছিঁড়ে ঝুলে পড়ত, কিন্তু ধুলো লাগবার দুর্ভাগ্য তাদের হতো না, আর তার প্রয়োজনও ছিল না। বিমলের স্বামী যেখানে দোর্দণ্ডপ্রতাপ বড়বাবু দণ্ডমুণ্ডের কর্তা, সেখানে অন্যে গাধা বা আরও নিম্নজাতির কোনো পশুর যোগ্য খাটুনি খাটতে পারে, তাঁরা কেন খাটবেন? বিশেষত বড়বাবুর নিঃসম্পর্কীয় অনাত্মীয় কর্মচারীরা যখন সর্বদাই তাঁদের কাজ করে দিয়ে তাঁদের তুষ্টি সাধনে তৎপর, তখন তাঁরা টেবিলের ড্রয়ারে রক্ষিত আরশি, চিরুনি ও পকেটের রুমালের তত্ত্বাবধান করে যদি কালাতি বাহন করেন, তবে তাঁদেরই বা অপরাধী করা যায় কী রূপে? অপরাধ জারি হোক, কর্মে অত্যন্ত বিশৃঙ্খলা ঘটতে লাগলো, এবং একদিন এমন একটা কাণ্ড ঘটল সন্তুষ্ট করতে যে বড়বাবু সন্তুষ্ট করতে নটবরবাবু কুমার মনীন্দ্রলালকে ডিসমিস করতেও বাধ্য। বড় সাহেব নিজে তাকে ধরে নিয়ে বড়বাবুর সম্মুখে একটা দীর্ঘ ফিরিস্তি বিচার ফল জানবার জন্যই যেন দাঁড়িয়েছিলেন। বড়বাবু কুমার বাহাদুরকে ইংরেজিতে ডিসমিস করলেন ও বাংলায় ছুটির পর রাস্তায় সাক্ষাৎ করতে বললেন। কিন্তু একঘর লোকের সামনে স্বয়ং ভগ্নিপতি কর্তৃক এভাবে অপমানিত হওয়ায় কুমার বাহাদুরের আভিজাত্য আহত হয়েছিল। ছুটির পর বড়বাবু রাস্তায় পড়ে বহুক্ষণ অপেক্ষা করেও আর তাঁর দর্শন পেলেন না। দিন দুই পরে বড়বাবু অফিসে ঢুকেই রুদ্রমূর্তি ধারণ করলেন। মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী কেঁপেছিল, নটবরের নৃত্যে আফিস টলটলায়মান। সেদিন চারজন বাবু কর্ম হারিয়ে অশ্রুপূর্ণ লোচনেও আফিস ত্যাগ করলেন। বলা প্রয়োজন, আফিসের হিতৈষী বড়বাবু কাজের ক্ষতি সইতে পারতেন না। সেই দিনই চারজন লোক অ্যাপয়েন্টেড হল। কিন্তু কুমার মনীন্দ্রনাথের চাকরি করে দিতে প্রবল প্রতাপান্বিত বড়বাবুও হার মানলেন। বড় সাহেবটার ওই কেমন এক গোঁ, চেনে না তো চেনে না, একবার যদি চিনল তবে গড়ে গিয়েও আর তাকে ভুলবে না। একদিন মনীন্দ্রকে আফিসে ঢুকতে দেখেই তার ভগবতী দেহপুষ্ট শরীর নড়ে উঠল। বড়বাবুর কামরায় সেই লোকটা আবার কেন এসেছে? সাহেব তার কৈফিয়ত চাইল। নটবর স্রেফ মিথ্যা বললেন, ওর কদিনের মাইনে বাকি ছিল, নিতে এসেছে। সাহেব বলল, এখনই দিয়ে বিদায় করো। প্রভা শয্যায় শায়িতা, মাথা ধরেছে, পেট ব্যথা করছে, জ্বর আসি হয়েছে, সর্বাঙ্গে বেদনাও হয়ে এলো বলে বিশেষ বিলম্ব আর নেই। একসঙ্গে এতগুলো উৎকট ব্যাধির যন্ত্রণায় প্রভা চক্ষু চাইতেই পারছে না, তা নটবরের সঙ্গে কথা কইবে কি? নটবর মাথায়, গায়ে, অবশেষে পায়ে হাত বুলিয়ে দিতে উদ্যত হলেন। প্রভা বললেন, থাক, অত সোহাগে আর কাজ নেই। মরছি আমি নিজের জ্বালায়, উনি আবার পায়ে হাত দিয়ে আমায় নরকে পাঠাচ্ছেন। নটবর জ্বালার শরীরে শান্তি ফিরিয়ে আনবার জন্য সচেষ্ট হলেন। বললেন, ডাক্তার ডাকি, কি বলো? প্রভা বললেন, বলছি বকিও না, তবু ঘ্যানর ঘ্যানর করবে। নটবর নিঃশব্দে প্রস্থানোদ্যত হলেন। প্রভা বললেন, থাক গো থাক, খুব হয়েছে, আর ডাক্তার ডেকে টাকা দেখাতে হবে না। গরিব দুঃখীকে একটা পয়সা দিতে হলে বুক ফেটে যায়, উনি আবার ডাক্তার আনতে যাচ্ছেন। নটবরের মুখ পাংশু হয়ে এলো। অতি বড় শত্রুতেও এই একটা অপবাদ দিতে পারত না। গরিব দুঃখী হাত পেতে নিষ্ফল তাঁর কাছে কখনো হয়নি। আপিসের মাইনের দিন তিনি 15-20 টাকার চকচকে পয়সা কারেন্সি আপিস থেকে ভাঙিয়ে আনতেন এবং সেগুলি পথের আতুর ভিক্ষুকগণের মধ্যে বন্টন করে দিতেন। এই টাকা কটা ছাড়া সমস্তই তিনি অপব্যয় বলে মনে করতেন। কাজেই তীব্র প্রতিবাদ তিনি করতে পারতেন, কিন্তু জ্বালার শরীরে জ্বালা বাড়াতে পারে কোন হৃদয়হীন, কোন দোজবরে, কোন বৃদ্ধ? প্রভা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বললেন,
আমার খুড়তুতো ভাই মণিকে চেনো? আকাশ যে কি বর্ণ ধরছে তা ভাবতেও নটবরের হৃৎকম্প উপস্থিত। বলি চেনো না? না, হ্যাঁ চিনি বই কি। সেকাল তোমার সঙ্গে আপিসে দেখা করতে গেছিল, দেখা করনি কেন? বড়বাবু ব্যাপারটা স্মরণ করে নীরবে অবস্থান করতে লাগলেন। প্রভা ক্লিষ্ট স্বরে বললেন, বাবাই তাকে চিঠি দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলেন, নইলে সে যে ঘরের ছেলে কারুর কাছে হাত পাতবার আগে গলায় দড়ি দিত, আপিং খেত, আত্মহত্যা হতো। বড়বাবু স্তব্ধ। তাদের নাকি বড্ডই অবস্থাটা খারাপ হয়ে পড়েছে, হাঁড়ি চড়ছে না বললেই হয়। তাই বাবার চিঠিখানা নিয়ে তোমার দরজায় গেছিল। ঈশ্বর জানেন বড়বাবু এ সকলের বিন্দু বিসর্গ অবগত ছিলেন না। কিন্তু দোজবরে বৃদ্ধ স্বামীর সত্য উক্তি কি কখনো কোনো নবরার কাছে আদৃত হয়, না সত্য বলে গৃহীত হয়? নটবর 1.5 বছরের অভিজ্ঞতায় এ প্রণিধান করেছেন। জ্বালার শরীরে জ্বলতে জ্বলতে প্রভা বললেন, অপমানটা তো আর তাকে করা হলো না, আমার বাবারই অপমান হলো। তার চিঠি ছিঁড়ে কুচি কুচি করে। কুচি কুচি চিঠি? ওহ, নটবর কি অপকর্মটাই করে ফেলেছেন। সত্যবাদী কুমার বাহাদুর কি অল্প কষ্টে কথাগুলো জ্যাঠতুতো ভগিনীর গোচর করে গিয়েছেন? প্রভা বললেন, ফেলে দেওয়া হলো, এতে অপমানটা কি মনির হলো, না আমার বাবার মাথায় জুতো মারা হলো? নটবর ত্রস্তে কি একটা বলতে গেলেন, প্রভা সে অবসর দিলেন না। বললেন, বাবারও যেমন মরণ হয় না, তাই বড়বাবু জামাইয়ের কাছে চিঠি পাঠাতে গেলেন। ওহ, কি আমার জামাই গো! হ্যাঁ, প্রথম পক্ষের জামাই হতো, প্রাণ দিয়ে শ্বশুরের মান রাখত। দ্বিতীয় পক্ষের আবার বিয়ে, তার আবার জামাই। আসুন না বাবা একবার এখানে, বেশ করে 10 কথা না শুনিয়ে দিই তো আমি তার মেয়েই নই। নটবর সে রাত্রে মুদ্দর হয়ে বিছানার পাশে পড়ে রইলেন। ঘুম হলো না। একা বিছানায় পড়ে ছটপট করতে লাগলেন। পাশে অশেষ জ্বালায় যন্ত্রণায় পুড়ে তার যুবতী স্ত্রী নিদ্রিতা হয়েছেন। পাছে জ্বালা বাড়ে, যন্ত্রণা দেখা দেয়, কাতরানি আরম্ভ হয়। তাকে ডেকে তুলে যে দুটো কথা কইবেন তারও সাহস বা সুযোগ নটবরের হল না। বড় সাহেব জোন্স বিলাত চলে গেল। ফিলিপ বিলাতে ছিল, ফিরে আপিস তরণীর হাল ধরল। তার একদিন পরেই কুমার মণিবাহাদুর 50 টাকা মাইনের একটি কর্ম পেল। ফিলিপ জোন্স কোম্পানির আপিসটি খুব বড় নয়। জন 22 বাবু, একজন বড় বাবু, 2টি সাহেব, একটা দরওয়ান, 2টো বেহারা, এই নিয়ে অফিস। বর্তমানে 22 জন বাবুর মধ্যে 20 জন বহুকাল পূর্ব লুপ্ত নবাবী আমলের অনুগৃহীত রাজা ও একটা সুবৃহৎ বংশ প্রতিষ্ঠাতার বংশ থেকে সমুদ্গত। 2 জন পুরনো বাবু যাঁরা দুর্গানাম স্মরণ করে এখনও টিকে আছেন। তাদের মধ্যে একজন ক্যাশিয়ার। যে টাকা জমা দিয়ে এই চাকরির চেয়ারটিতে বসতে হয় তা রাজবংশের আয়রন চেস্টে আপাতত অবর্তমান। অপরবাবুটি বাজারম্যান, বাজার তার নখদর্পণে, আর বাজারের উপরই আপিস অধিষ্ঠিত। বড়বাবু সেখানে হাত দিতে সাহস করেননি। বেহারা 2 জনের একজনকে চাকরি খুইয়ে দেশে যেতে হয়েছে। তার স্থানে শ্বশুরবাড়ির পুরাতনকালের একটি পাচিকা পুত্র নিয়োজিত হয়েছে। আপিসের খবর ওই, বাড়ির খবর খুবই সুখপ্রদ। এখন নটবর জুতো না ছাড়তেই চা পেয়ে থাকেন। এখন আর পানের চুনে গণ্ড বিদগ্ধ হয় না, এবং জামার বোতামের অভাবে আপিসের আলপিন গুঁজে সদাই যাত্রার সংসেজে থাকতে হয় না। এখন অফিস বেরোবার সময় প্রিয়ার স্বহস্তে ভাজা ও শ্রীহস্তে কলাপাতা কাগজ মোড়া খাবারের পুঁটুলি পকেটে ভারী হয়ে ওঠে। টিফিনের সময় মোড়ক খুলে নিত্য নতুন তরকারি ও মিষ্টান্নের সন্দর্শন লাভে বৃদ্ধ নটবরের যৌবন ফিরে আসতে লালায়িত হয়ে পড়ে। ফিলিপ সাহেব এবার বিলাত থেকে এসে অবধি আমাশায় ভুগছেন। মাঝে মাঝে সারে, আবার মাঝে মাঝে বেড়ে ওঠে। 3 মাসে তার ওজন 13 সের কমে গেছে। ফিলিপ বড়ই চিন্তিত। বিলাত থেকে প্রতি মেলে ফিলিপ পত্নী ফিলিপকে দেশে ফিরতে লিখছে। এখানকার বন্ধুরাও সেই পরামর্শ দিচ্ছে। তবু যে ফিলিপ যাচ্ছে না তার একমাত্র কারণ 1.5 বছরের বিরহক্লিষ্ট জোন্স 6 মাসের জন্য দেশে গেছে।
তাকে এত শীঘ্র ফিরিয়ে এনে তার পত্নীর অভিশাপগ্রস্ত হতে সে প্রস্তুত নয়, কিন্তু আর উপায়ও নেই। ফিলিপ দু একদিন রক্তবিন্দুও লক্ষ্য করল। ডাক্তাররা বললেন, এখনই প্যাসেজ বুক করো, নইলে হাড়কটা ড্যাম ইন্ডিয়ার কালা মাটিতেই থেকে যাবে। অগত্যা ফিলিপ জোন্সকে তার করল। জোন্স দেশে ফিরেই ডাইভোর্স কেসের প্রতিবাদী হয়ে কাঠগোড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছিল। তার সুন্দরী স্ত্রী 1.5 বছরের বিরহে দ্বিগুণ সুন্দরী হয়ে যুদ্ধ ফেরত এক কর্নেলের সঙ্গে সুখ বাস করছেন। স্বামীকে দেখেই আদালতের আশ্রয় নিয়ে নিজেকে মুক্ত করে ফেলল। জোন্স এই সময় ফিলিপের তার পেয়ে ভারতবর্ষে রওনা হল। বিবাহ আর করবে না। নারী জাতির ওপর তার অত্যন্ত ঘৃণা জন্মে গিয়েছে। সে দারুণ ঘৃণা, বিরক্তি ও ক্রোধ নিয়ে ভারতের মাটিতে প্রত্যাবর্তন করল। ফিলিপ হাড়কখানাকে টানতে টানতে জাহাজে চড়ে চলে গেল। জোন্স আপিসে বসল বটে, কিন্তু প্রথম কদিন কাজে তেমন মন দিতে পারল না। তারপর ধাতটা বসে গেল। জোন্স বলদের মতো কাজে মেতে উঠল। প্রথমেই নজর পড়ল কুমার বাহাদুরের ওপর। আজ আর সে বড়বাবুর ঘরে গিয়ে তার চেয়ারের পাশে দাঁড়াল না। ঘণ্টা বাজিয়ে বেহারা ডেকে সেলাম পৌঁছে দিল। এই ও লোকটাকে কে নিয়ে আছে? বড়বাবু শুষ্ক মুখে বললেন, আমি নিয়েছি, বড় দুর্দশাগ্রস্ত ব্যক্তি, অত্যন্ত দরিদ্র। সাহেব বলল, আমি গির্জার বক্তৃতা শুনতে চাই না। আমি জানিতে চাই, আমি 2 বার ওকে তাড়াইয়া দিয়াছি, তুমি জানিতে? আগে জানতাম। আবার তাহাকে লইয়া তুমি? অন্যায় হয়ে গেছে, আজই উহাকে তাড়াইয়া দাও। ওই সাহেব, একটি কথাও নয়, মনে রাখিও, আফিস তোমার নয়, আমার। উহাকে ডাকো। বড়বাবু মণিকে ডাকলেন। সাহেব বলল, गेट आउट, अभी निकालो, तुमको हम नहीं मांगता। মণি ভয় পালিয়ে গেল। সাহেব বলল, ফিলিপ আমাকে বলিয়া গেছে আপিসের স্টাফ পরীক্ষা করিতে। তাহার বিশ্বাস আপিসটা কতকগুলো অকর্মণ্য জীবে ভরিয়া গিয়াছে। তাহার আরও বিশ্বাস কোনো লোকের আত্মীয় কুটুম্ব এত বাড়িয়া উঠিয়াছে যে আপিসে কাজের বদলে অকাজ বেশি হইতেছে। বড়বাবু, আমি সোমবার হইতে স্টাফ পরীক্ষা করিব। কে কাহার আত্মীয় ও কার কি কোয়ালিফিকেশন তুমি সমস্ত ঠিক করিয়া লিখিয়া রাখিও। আমার মন কোনো কারণে ভালো নাই, বেশি ঘাঁটাঘাঁটি যেন আমাকে না করিতে হয়, ইহার প্রতি তুমি লক্ষ্য রাখিও। বলে জোন্স সাহেব উঠে দাঁড়ালো। ও এক মুহূর্তকাল বড়বাবুর মুখের পানে বক্র দৃষ্টিতে চেয়ে টুপি নিয়ে শীষ দিতে দিতে বেরিয়ে গেল। বড়বাবু ঘড়ির দিকে চেয়ে দেখল 5টা বেজে গেছে, আপিস খালি। পঞ্জিকাতে লেখা ছিল কিনা জানি না, লক্ষণ যা দেখা যাচ্ছে তাতে এ অবধারিত যে আজ প্রলয় হবেই। প্রভা খুড়তুতো ভাই মণিকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে শয়ন মন্দিরকে গোঁসাঘরে রূপান্তরিত করে বসে রইলেন। যথাসময়ের অনেক পরে নটবর গৃহে ফিরলেন। কোথায় বা চা, কোথায় বা কি? নটবর দ্বিতলে উঠতেও সাহস করলেন না। রাত্রের ভাত বামুন ঠাকুর বাইরের ঘরে দিয়ে গেল। চারটি মুখে তুলে হাত মুখ ধুয়ে নবমী পূজার সন্ধিক্ষণ স্মরণ করে দ্বিতলে উঠলেন। প্রথম সম্ভাষণ, বলি বেঁচে আছো? আমি তো সিঁদুর তোলবার জোগাড় করছিলুম। নটবর নীরব। দ্বিতীয় প্রেমালাপ, তুমি কি ভেবেছ আমাকে বলতে পারো? তুমি আপিসের বড়বাবু, 200 টাকা মাইনে পাও, আমাকে বিয়ে করে আমার 14 পুরুষকে স্বর্গে তুলেছ, এই তো তোমার মনের ভাব। থাকো তুমি তাই নিয়ে। আমি আজ এটা কি দেখছো? নটবর চেয়ে দেখলেন 1 আউন্সের শিশি, বড় বড় বাংলা অক্ষরে গায়ে আঁটা 20। তৃতীয় মধুরোক্তি, আর তোমাকে আমাদের জন্য কষ্ট পেতে হবে না, আজ নিজের হাতেই তার শেষ করছি। প্রভা শিশির ছিপি খুললেন। নটবর হুমড়ি খেয়ে পড়ে বললেন, কি হয়েছে প্রভা, অমন করছো কেন? প্রভা বললেন, অমন করছি কেন?
এ কথা জিজ্ঞেস করতে তোমার মুখ খসে গেল না? না না, তোমার মুখ খসবে কেন? যে মুখে নিজের খুড়তুতো ভাইয়ের বাপ মা তুলেছ। বাপ মা? শ্বশুর শাশুড়ি নিজের বাপ মারই সমান, তাদের গাল পাড়তেও যার মুখ খসে পড়ে না। আরে কি পাগলের মতো বকছো? মনির চাকরি গেছে? গেছে, শুধু তার নয়। প্রভার হাতে ধরা শিশি মাটি থেকে 1.5 ইঞ্চি ওপরে উত্থিত হল। বললেন, শুধু তার নয়, তাহলে আরও গেছে? এ পোড়ার মুখ আমি বাপের বাড়ির কাউকে দেখাবো না, দেখাবো না, দেখাবো না। শুধু তার নয়, তবে আরও? হ্যাঁ, আরও গেছে। এই পৃথিবী ত্যাগ করবার পূর্বে সকল কথা জানিয়ে নেওয়াই ভালো, নচেত আগ্রহ নিয়ে অনন্তকাল ভ্রাম্যমান নরকের জীবের মতো ঘুরে বেড়াতে হবে। সুতরাং প্রভা জিজ্ঞাসা করলেন, আর কার গেল? আর আমার। তোমার? হ্যাঁ। কেন? যাইনি, ছেড়ে দিয়ে এলাম। এত বড় চাকরি, 200 টাকা মাইনে, ছেড়ে দিয়ে এসেছে শুনে প্রভার সর্বদেহ ঠকঠক করে কাঁপতে লাগল। অতি কষ্টে জিজ্ঞাসা করলেন, ছেড়ে দিয়ে এলে কেন? তোমাকে সন্তুষ্ট করতে, নইলে আর উপায় ছিল না। সোমবারে তোমার আত্মীয়গুলির চাকরি যাবেই, আমার চাকরি থাকতে তাদের চাকরি গেলে তুমি কি আর আমায় জ্যান্ত রাখতে প্রভা? তোমাকে স্বামী হত্যার পাতক থেকে বাঁচাবার জন্যেই আজ রেজিগনেশন লেটার লিখে ওই বড় সাহেবের টেবিলে রেখে এসেছি।